বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জিকে, পুষ্টি ও স্বাস্থ্য, ইংরেজি এবং গণিত সব বিষয়ের উপরে একটি সেরা প্র্যাকটিস ক্লাস করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন রয়েছে তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, তোমাদের জন্য যে প্র্যাকটিস ক্লাসগুলি নিয়ে আসছি সেগুলি সব জেলার অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলার অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নির্দিষ্ট একটি জেলার জন্যই যে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তা নয়। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। আজকের প্রথম প্রশ্নটি দেখো, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে? তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, তোমরা নিজেরাই প্রথমে চেষ্টা করবে এবং দেখে নেবে কে কটি প্রশ্নের উত্তর ঠিক করতে পারলে, এবং কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি, ভিটামিন সি। ভিটামিন সি হবে এখানে সঠিক উত্তর। ভিটামিন সি তাপে নষ্ট হয়। এর পরের প্রশ্নটি দেখো, একটি ইংরেজির প্রশ্ন দেখো বন্ধুরা। দি রিভার ইজ ফ্লোয়িং ড্যাশ দি ব্রিজ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে চারটে এখানে প্রিপোজিশন দেওয়া রয়েছে: ওভার, এভাব, আন্ডার, বিসাইড। কোন অপশনটি এখানে সঠিক হবে? দি রিভার ইজ ফ্লোয়িং ড্যাশ দি ব্রিজ। এখানে দেখো বন্ধুরা, দি রিভার ইজ ফ্লোয়িং অর্থাৎ নদীটি প্রবাহিত হয়েছে বা নদীটি বয়ে চলেছে ড্যাশ দি ব্রিজ অর্থাৎ কোনো ব্রিজ অর্থাৎ সেতুর উপর দিয়ে না নিচ দিয়ে বয়ে চলে। নিশ্চয়ই কিন্তু নদী ব্রিজের নিচ দিয়ে বয়ে চলবে। নদীর উপরে থাকবে ব্রিজ এবং ব্রিজের নিচ দিয়ে নদী বয়ে চলবে। তাই এখানে অপশন সি, আন্ডার হবে সঠিক উত্তর। এই আন্ডার শব্দের অর্থ হলো নিচ অর্থাৎ নিচ দিয়ে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। বন্ধুরা, এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতের সবথেকে বেশি আখ উৎপন্ন হয় কোথায়? ভারতের সবথেকে বেশি আখ উৎপন্ন হয় কোথায়? উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ব্যাঙ্গালোর, মধ্যপ্রদেশ। তাহলে এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয়? এখানে অপশন এ, উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর। ভারতের সবথেকে বেশি আখ উৎপন্ন হয় উত্তরপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি হলো, রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? তামাক, সিনকোনা, সর্পগন্ধা, চা। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি, সর্পগন্ধা হবে সঠিক উত্তর। সর্পগন্ধা গাছ থেকে রেসারপিন পাওয়া যায়। এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা। আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় গত বছরে যে পরীক্ষাগুলি হয়েছিল এই প্রশ্নটি কিন্তু অনেকবার এসেছিল। প্রশ্নটি কী রয়েছে দেখো, মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কারক হলেন আলেকজান্ডার ফ্লেমিং, ক্যারোলাস লিনিয়াস, লিউয়েন হক এবং উইলিয়াম হার্ভে। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি, উইলিয়াম হার্ভে হবে সঠিক উত্তর। মানবদেহে রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কারক হলেন উইলিয়াম হার্ভে। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি ইংরেজির প্রশ্ন দেখো কি বলেছে এখানে, ডোন্ট রান ইন দি সান, কাম ইন টু দি শেড। ডোন্ট রান ইন দি সান, কাম ইন টু দি শেড, হুইচ সেন্টেন্স ইজ দিস? তাহলে এখানে কোন প্রকার বাক্য? ইন্টারোগেটিভ, ডিক্লারেটিভ, ইম্পেরাটিভ, এক্সক্লেমেটরি। তাহলে এই চারটি সেন্টেন্সের মধ্যে এই যে আমাদের বাক্যটি দেওয়া রয়েছে এটি কোন শ্রেণীর বাক্য? ডোন্ট রান ইন দি সান অর্থাৎ রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না, কাম ইন টু দি শেড ছায়ার মধ্যে এসো, এটি কোন প্রকার বাক্য? এটি বন্ধুরা অপশন সি, ইম্পেরাটিভ সেন্টেন্স হবে সঠিক উত্তর। ইম্পেরাটিভ অর্থাৎ আদেশ নির্দেশমূলক বাক্য। এখানে দেখো, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করো না, ছায়ার মধ্যে এসো, এর দ্বারা কিন্তু আদেশ বা নির্দেশ করা বোঝায়, তাই এটি হবে ইম্পেরাটিভ সেন্টেন্স। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে দেখো একটি অঙ্কের প্রশ্ন, 1 থেকে 30 পর্যন্ত কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে? 1 থেকে 30 পর্যন্ত কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে? 6টি, 4টি, 5টি, 7টি। খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্কের প্রশ্ন।
দেখো বন্ধুরা, পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলবো? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় তাকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যাবে তাকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা। আমরা একটি সংখ্যা 4 ধরলাম, এই 4 সংখ্যাটিকে আমরা যদি 4 দিয়ে গুণ করি তাহলে এর গুণফল হচ্ছে 16। তাহলে দুইটি 4-এর গুণফল হচ্ছে 16। এই 16ই হবে বন্ধুরা পূর্ণবর্গ সংখ্যা। তেমনি বন্ধুরা, আমরা একটি সংখ্যা ধরি 6, এই 6কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 6 6 36। এই 36 হবে বন্ধুরা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বন্ধুরা, এখানে আমাদের 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে দেখো। তাহলে প্রথম যে পূর্ণবর্গ সংখ্যা সেটি হলো 4, এই 4 হলো 2টি 2-এর গুণফল। এরপরে পূর্ণবর্গ সংখ্যাটি হলো 9, এই 9 হলো 2টি 3-এর গুণফল। এরপরে বন্ধুরা 16, এই 16 হলো 2টি 4-এর গুণফল। এরপরে বন্ধুরা 5 5 25, 25 হলো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বন্ধুরা 4, 9, 16 এবং 25 এই 4টি পূর্ণবর্গ সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত রয়েছে। এরপরে বন্ধুরা 6-এর যে পূর্ণবর্গ সংখ্যা সেটি হলো 6 6 36, এই 36 কিন্তু 30-এর থেকে বড়, তাই 1 থেকে 30 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো 4টি, 4, 9, 16 এবং 25। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। আরও একটি ইংরেজি প্রশ্ন দেখো বন্ধুরা, রাইট দি অপোজিট ওয়ার্ড অফ অ্যানসিয়েন্ট। অপোজিট অর্থাৎ অ্যান্টোনিম, বিপরীত শব্দ। তাহলে এই যে অ্যানসিয়েন্ট শব্দটি রয়েছে এই শব্দটির বিপরীত শব্দ লিখতে বলেছে। তো দেখো এখানে 4টে অপশন রয়েছে, মডার্ন, ফরমার, পাস্ট, আর্লিয়েস্ট। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? অ্যানসিয়েন্ট শব্দটির বিপরীত শব্দ কোনটি? তাহলে বন্ধুরা, আমাদের প্রথমে অ্যানসিয়েন্ট শব্দটির বাংলা অর্থ জানতে হবে। এই অ্যানসিয়েন্ট শব্দটির বাংলা অর্থ হলো প্রাচীন অর্থাৎ আগেকার। তো এখানে দেখো অপশন এ যে রয়েছে আমাদের মডার্ন, মডার্ন কথার অর্থ হলো আধুনিক। এবং অপশন বি ফরমার, এই ফরমার শব্দের অর্থ হলো আগেকার। এবং অপশন সি পাস্ট, এই শব্দের অর্থ হলো অতীত। এবং অপশন ডি আর্লিয়েস্ট, এই শব্দটির অর্থ হলো প্রাচীন। তাহলে এখানে দেখো এই যে অপশনে মডার্ন রয়েছে, এই মডার্ন হবে অ্যানসিয়েন্ট শব্দটির বিপরীত শব্দ। অ্যানসিয়েন্ট অর্থাৎ প্রাচীন এবং মডার্ন হলো আধুনিক। তাহলে প্রাচীন শব্দটির বিপরীত শব্দ হবে আধুনিক। বাকি যে 3টি অপশন রয়েছে বি সি ডি, এগুলি হলো অ্যানসিয়েন্ট শব্দটির সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম ওয়ার্ড। তাহলে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই। এবারের প্রশ্নটি হলো, দেশবন্ধু হিসেবে পরিচিত ছিলেন মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? এখানে অপশন বি চিত্তরঞ্জন দাস হবে সঠিক উত্তর। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু হিসেবে পরিচিত ছিলেন। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরের কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি অনেকবার এসেছিল, তাই তোমাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এর পরের প্রশ্নটি চলো কি রয়েছে দেখে নিই। এবারের প্রশ্নটি হলো, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1487 খ্রিস্টাব্দে, 1488, 1498, 1489 খ্রিস্টাব্দে। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অনেকবার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন। এবং এখান থেকে কিন্তু আরেকটি প্রশ্ন হয় যে ভাস্কো দা গামা ভারতের কোথায় এসে পৌঁছান? তাহলে এই প্রশ্নটির উত্তর হবে কালিকট বন্দরে। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। তাহলে এখানে আমাদের এই যে প্রশ্নটি রয়েছে, ভাস্কো দা গামা কবে ভারতে আসেন, উত্তরটি হবে অপশন সি 1498 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে একটি ইংরেজি প্রশ্ন রয়েছে, দেখো বন্ধুরা, হি ড্রোভ দি কার ড্যাশ জলপাইগুড়ি টু মালদা, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে সঠিক প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। অপশনগুলি রয়েছে উইথ, ফর, অ্যাক্রস, ফ্রম। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? হি ড্রোভ দি কার ড্যাশ জলপাইগুড়ি টু মালদা। এখানে বন্ধুরা অপশন ডি ফ্রম হবে সঠিক উত্তর। এই ফ্রম শব্দটির অর্থ হলো হইতে বা থেকে। তো এখানে দেখো হি ড্রোভ দি কার ফ্রম জলপাইগুড়ি টু মালদা, অর্থাৎ সে
গাড়িটি চালিয়েছিল জলপাইগুড়ি থেকে মালদা পর্যন্ত। তাহলে এখানে ফ্রম শব্দটি বা ফ্রম প্রিপোজিশনটি বসবে। তাহলে এই হতে বা থেকে এই বাংলা শব্দটির পরিবর্তে আমরা এই ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করি। বাংলা বাক্যে যখন হইতে বা থেকে এই শব্দটি থাকবে তখন আমরা ফ্রম প্রিপোজিশনটি ব্যবহার করব। তো হি ড্রোভ দি কার ফ্রম জলপাইগুড়ি টু মালদা, অর্থাৎ সে গাড়িটি চালিয়েছিল জলপাইগুড়ি থেকে মালদা পর্যন্ত। তাহলে আমাদের এই বাক্যে থেকে এই শব্দটি রয়েছে, তাহলে এখানে আমরা ফ্রম প্রিপোজিশনটি কিন্তু এই জন্যই ব্যবহার করলাম। এর পরের প্রশ্নটি দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি স্বামী বিবেকানন্দ হবে সঠিক উত্তর। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে যদি প্রশ্ন হয় যে রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করা হয় বা কবে প্রতিষ্ঠিত হয়, এর উত্তরটি হবে 1897 খ্রিস্টাব্দে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? এর উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। এবং রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করা হয়? উত্তরটি হবে 1897 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়? রবার্ট হুক, ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি মেন্ডেল হবে সঠিক উত্তর। গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তাহলে বংশগতিবিদ্যার জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি ইংরেজির প্রশ্ন দেখো, দিস ইজ ড্যাশ ইউজফুল থিং, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। তাহলে সঠিক আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এ, অ্যান, দি বা নান। তাহলে এ, অ্যান, দি বা কোনোটিই নয়। তাহলে কোনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ প্রিপোজিশনটি বসবে। দিস ইজ এ ইউজফুল থিং। এখানে দেখো বন্ধুরা ইউজফুল এখানে কিন্তু ইউ অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এবং কোনো শব্দ যখন ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে বন্ধুরা আমরা অ্যান আর্টিকেলটি বসাই। কিন্তু এই ইউ এর উচ্চারণ যখন ইউই থাকে, দেখো এখানে ইউজফুল ইউএ উচ্চারণ রয়েছে, তাই এখানে আমরা এ বসাবো। কিন্তু ধরো একটি শব্দ আমব্রেলা, এই আমব্রেলা কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, এখানে কিন্তু আমরা অ্যান বসাবো কারণ এখানে আয়ের উচ্চারণ হয়েছে। কিন্তু যখন ইউ এর উচ্চারণ হবে তখন আমরা এ আর্টিকেল বসাবো, তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, আরও একটি অঙ্কের প্রশ্ন দেখো, 12, 16 এবং 24-এর লসাগু কত? 12, 16 এবং 24-এর লসাগু কত? 36, 64, 48, 96। তাহলে কোন অপশনটি সঠিক হবে? দেখো বন্ধুরা এখানে আমরা এই 12, 16 এবং 24-এর লসাগু কিভাবে বের করব? আমরা প্রথমে 12, 16 এবং 24 এখানে লিখব। এবারে আমরা কি করব? এভাবে একটি দাগ কেটে দেব। এবারে দেখো প্রত্যেকটি জোড় সংখ্যা, তাই এটিকে 2 দিয়ে কাটা যাবে প্রত্যেকটি সংখ্যাকেই। তাই আমরা কি করব? 2 দিয়ে দেখো 2, 6, 12, 2, 8, 16, 2, 12, 24। তাহলে আমরা প্রত্যেকটিকে কেটে নিলাম। আবারও একটি দাগ কাটতে হবে। আবারও আমরা 2 দিয়ে কাটবো। দেখো 2, 3, 6, 2, 4, 8, 2, 6, 12 এবং আরও কাটা যাবে। দেখো এখানে বন্ধুরা এবারে আমরা 3 দিয়ে কাটবো। 3 একে 3 এবং 3 দুগুণা 6। এবারে যে এই 4 সংখ্যাটি রয়েছে এটিকে কিন্তু 3 দিয়ে কাটা যায় না, আমরা এখানে 4 রাখবো। এরপরে দেখো আমরা 2 দিয়ে আবার কাটবো। দেখো এখানে 2 দুগুণা 4 এবং 2 একে 2 এবং এখানে 1 রয়েছে, 1কে কাটা যায় না, তাই আমরা এখানে 1ই রাখবো। এরপরে কিন্তু আর কাটা যাবে না। এখানে দেখো বন্ধুরা আমরা এখানে দেখো 3, 4 এবং 6, এখানে কিন্তু 4কে কাটা যায় না, কিন্তু 3টি সংখ্যা থাকলে যে কোনো 2টি সংখ্যাকে কাটাকাটি করা গেলেই কিন্তু আমরা এখানে কাটাকাটি করব। ঠিক পরের লাইনটিতেও দেখো এখানে 4 এবং 2কে 2 দিয়ে কাটা যায়, কিন্তু 1কে কাটা যায় না, তাই 3টি সংখ্যা রয়েছে, 2টি সংখ্যাকে এখানে কাটাকাটি করা যাবে, তাই আমরা 2 দিয়ে এখানে কাটলাম। এরপরে কিন্তু আর কাটাকাটি যাবে না। এবারে দেখো বাইরের যে সংখ্যাগুলি রয়েছে প্রত্যেকটি সংখ্যাকে আমরা গুণ করব। তো দেখো 2 দুগুণা 4, 4 3 12, 12 দুগুণা 24, 24 দুগুণা 48। তাহলে 48 হবে আমাদের সঠিক উত্তর। 12, 16 এবং 24-এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে 48। তাহলে আমাদের অপশন
সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি ইংরেজির প্রশ্ন দেখো, পথের দাবি ওয়াজ রিটেন ড্যাশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে উইথ, অন, বাই, বিফোর। কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি বাই হবে সঠিক উত্তর। পথের দাবি ওয়াজ রিটেন বাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা কিন্তু এই বাই এবং উইথ এই দুটি প্রিপোজিশনের ব্যবহার নিয়ে একটি ক্লাস করেছি, তোমরা দেখে নিতে পারো। এখানে দেখো আমরা বাই কখন ব্যবহার করব, কোনো কাজ যখন ব্যক্তির দ্বারা করা হয় তার আগে আমরা বাই ব্যবহার করব। তো এখানে দেখো এই যে পথের দাবি উপন্যাসটি কে লিখেছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। তাহলে এখানে ব্যক্তির দ্বারা কাজ করা হয়েছে, তাই এখানে আমরা বাই প্রিপোজিশনটি ব্যবহার করব। এবং যখন বন্ধুরা কোনো কাজ কোনো যন্ত্রের মাধ্যমে বা অন্য কোনো কিছুর সাহায্যে করা হবে তখন আমরা উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন ধরো আই কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, তাহলে আমি সাপটিকে মারলাম একটি লাঠি দিয়ে। তাহলে এখানে এই যে সাপটি মারা হলো কি দিয়ে মারা হলো? একটি লাঠি দিয়ে। তাহলে কোনো যন্ত্রের সাহায্যে বা অন্য কোনো কিছু দিয়ে এই কাজটি করা হলো, তাই এখানে উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব। তাহলে আমরা কোনো কাজ যখন ব্যক্তির দ্বারা করা হবে বোঝাবে তখন আমরা বাই ব্যবহার করব, এবং কোনো কাজ যখন কোনো যন্ত্রের মাধ্যমে বা অন্য কোনো কিছু দিয়ে করা হবে তখন আমরা উইথ প্রিপোজিশনটি ব্যবহার করব। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা, চীনা পর্যটক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? চীনা পর্যটক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? তক্ষশিলা, বিক্রমশিলা, মগধ, নালন্দা। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি নালন্দা হবে সঠিক উত্তর। চীনা পর্যটক হিউয়েন সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, বেসিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1802, 1808, 1764, 1815 খ্রিস্টাব্দে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ 1802 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। বেসিনের চুক্তি 1802 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যসভার সভাপতি হলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন সি উপরাষ্ট্রপতি হবে সঠিক উত্তর। রাজ্যসভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা, বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন জেলায় অবস্থিত? বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন জেলায় অবস্থিত? চারটে অপশন রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম। কোন অপশনটি এখানে সঠিক হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কোন জেলায় অবস্থিত? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা আজকে আমরা জিকে, পুষ্টি ও স্বাস্থ্য, ইংরেজি এবং গণিত সব বিষয়ের উপরে একটি সেরা প্র্যাকটিস ক্লাস নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।